আজকে আলোচনা করব নিওনেটাল জন্ডিস বা নিউবর্ন জন্ডিস নিয়ে। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক। কেন ইম্পর্টেন্ট? আমাদের 60% টার্ম বেবি নিওনেটাল জন্ডিসে ভোগে এবং 80% প্রিটার্ম বেবি হচ্ছে নিওনেটাল জন্ডিসে ভোগে। সেটা কতটা ইম্পর্টেন্ট? এবং এই নিওনেটাল জন্ডিসটা আবার দুভাগে ভাগ হয়ে যায়, একটা প্যাথোলজিক্যাল জন্ডিস আর একটা ফিজিওলজিক্যাল জন্ডিস। তো এই জন্ডিসটা কি? জন্ডিস মানে আমরা বুঝতে পারি যে ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন স্ক্লেরা মিউকোসা। আমাদের স্কিন যখন ইয়েলোইশ ডিসকালারেশন হয়ে যাচ্ছে বা আমাদের চোখের তলাটা যখন ইয়েলোইশ ডিসকালারেশন হয়ে যাচ্ছে তখন আমরা বলি যে জন্ডিস হয়েছে। তো এই স্কিনটা কেন ইয়েলো হয়ে যায়? কারণ হচ্ছে হাইপার বিলিরুবিনেমিয়া হয়, অর্থাৎ আমাদের রক্তে বিলিরুবিন লেভেলটা হাইপার হয়ে যায়, বেড়ে যায়। এবার কথা হচ্ছে এই বিলিরুবিনটা কি? এই বিলিরুবিনটা হচ্ছে মেনলি আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যে প্রোডাক্ট তৈরি হয় সেটা হচ্ছে এই বিলিরুবিন। তো এই আরবিসি ডিস্ট্রাকশন হয়ে বিলিরুবিন তৈরি হয়, সেই বিলিরুবিন যদি এক্সক্রিয়েশন হয়ে শরীর থেকে না বেরিয়ে যায় এবং সেটা যদি শরীরে স্টোর হতে থাকে তখনই হাইপার বিলিরুবিনেমিয়া হয়ে থাকে। তো বাচ্চাদের এই প্যাথোলজিক্যাল আর ফিজিওলজিক্যাল এই দু ধরনের জন্ডিস হয়ে থাকে। কিন্তু মেন সমস্যা হচ্ছে বাচ্চাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বাচ্চাদের সিএনএস এই বিলিরুবিন পিগমেন্টেশনের ওপর ভীষণ সেন্সিটিভ। তার জন্য বাচ্চাদের বিভিন্ন সিএনএসের কমপ্লিকেশান হয়ে যায়। যদি হাইপার বিলিরুবিনেমিয়া খুব বেশি হয়ে যায়, অর্থাৎ বিলিরুবিন লেভেল যদি খুব বেশি হয়ে যায়, বাচ্চাদের কিন্তু অনেক বড় রোগ যায়, লাইক কার্নিকটেরাস, এনসেফেলোপ্যাথি, মেন্টাল রিটার্ডেশন, এই সমস্ত কিছু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রবলেম হয়ে যায়। কারণ বাচ্চাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বিলিরুবিনের প্রতি কিন্তু কি হয়ে থাকে, ভীষণ সেন্সিটিভ হয়ে থাকে। তো এবার চলে আসি যে ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল জন্ডিসের পার্থক্যটা কি। তো ফিজিওলজিক্যাল জন্ডিস মানে হচ্ছে যে জন্ডিসটা বাচ্চা জন্ম নেওয়ার 24 ঘন্টা পর যে জন্ডিসটা ডেভেলপ করছে সেই জন্ডিসটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস। অর্থাৎ বাচ্চা জন্ম নিল, প্রথমেই তার কোনো জন্ডিস কিছু ছিল না, 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর দেখা যাচ্ছে যে বাচ্চার ফেসটা, মুখটা হচ্ছে যে কি হচ্ছে, ইয়েলো হচ্ছে, মুখে বা স্ক্লেরাগুলো আস্তে আস্তে কি হচ্ছে, ইয়েলোইশ ডিসকালারেশন হচ্ছে। তখন টেস্ট করে দেখা গেল না, ওর বিলিরুবিন লেভেল আস্তে আস্তে বাড়তে থাকছে। তো এটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস। তো টার্ম বেবির ক্ষেত্রে 24 ঘন্টা পর, প্রিটার্ম বেবির ক্ষেত্রে 48 ঘন্টা পর যদি জন্ডিস ডেভেলপ করে তাকে আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস বলবো। তো ফিজিওলজিক্যাল জন্ডিসটা কিন্তু অতটাও খুব ভয়ানক নয়। এটা মেনলি এই ফিজিওলজিক্যাল জন্ডিস হওয়ার কারণ হচ্ছে কি, যেহেতু বাচ্চাদের কি হয়, বাচ্চাদের আরবিসির লাইফ স্প্যান কিন্তু শর্ট লাইফ স্প্যান, মানে 80 দিন। আমাদের যেটা 120 দিনের লাইফ সাইকেল, মানে আরবিসির লাইফ সাইকেল 120 দিন, বাচ্চাদের সেটা 80 দিন। তো 80 দিন হওয়ার কারণে শর্ট লাইফ স্প্যান, তার মানে 80 দিনের মধ্যেই আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে, তার মানে বেশি বেশি বিলিরুবিন প্রোডাকশন হচ্ছে। তো সেই বিলিরুবিন যদি প্রপার ওয়েতে এক্সক্রিয়েশন না হয়, শরীর থেকে বেরিয়ে না যায়, তাহলে সেটা শরীরে স্টোর হবে, আর তাহলে সেটা শরীরে স্টোর হলে জন্ডিস হবে। তো এই কারণেই বাচ্চাদের ফিজিওলজিক্যাল জন্ডিস হওয়ার চান্সটা এতটা বেশি হয়ে থাকে। এছাড়া হচ্ছে বাচ্চাদের কি হয়, পলিসাইথেমিয়া হয়। পলিসাইথেমিয়া মানে হচ্ছে বাচ্চাদের হিমোগ্লোবিন লেভেল অনেকটা বেশি থাকে, বাচ্চাদের হিমোগ্লোবিন লেভেল 18-র উপরে থাকে, যেখানে আমাদের 10, 11, 14 হাইয়েস্ট থাকে, বাচ্চাদের 18। তো সেই কারণেও হচ্ছে এই সমস্ত কারণে বিলিরুবিন লেভেল বেশি হয়ে যাওয়ার চান্স থাকে। এছাড়াও হচ্ছে লিভার থেকে একটা এনজাইম সিক্রেট হয় এবং সেই এনজাইমটার কাজ হচ্ছে এক্সট্রা বিলিরুবিনকে শরীর থেকে বার করে দেওয়া, এক্সক্রিয়েশন করা। কিন্তু বাচ্চাদের লিভার তো ইম্যাচিওর, সেই ইম্যাচিওর লিভার থেকে প্রপার ওই সিক্রেশন, মানে প্রপার ওই এনজাইমটা সিক্রেশন হয় না, মানে কমে যায়, অল্প হয়। তার কারণেও হচ্ছে বিলিরুবিন ঠিকঠাক এক্সক্রিয়েশন হতে পারে না। তো এই সমস্ত কারণেই মেনলি বাচ্চাদের কি হয়, জন্ডিস হয়। এছাড়াও আমরা জানি যে ইন্টেস্টাইনাল ফ্লোরাগুলো রয়েছে, সেই ইন্টেস্টাইনাল ফ্লোরা কিন্তু বাচ্চাদের, যে কারণে বাচ্চা হওয়ার সাথে সাথে ভিটামিন কে দেওয়া হয়। তো ইন্টেস্টাইনাল ফ্লোরার কম থাকে, বাচ্চাদের ইন্টেস্টাইনাল ফ্লোরা কম থাকে, তার জন্যও কিন্তু জন্ডিস হওয়ার চান্স থাকে। এছাড়া যদি প্রপার ওয়েতে ব্রেস্ট ফিডিং না করানো হয়, বাচ্চা হয়ে যাওয়ার অনেকক্ষণ পরেও মা ঠিকঠাক ব্রেস্ট ফিডিং করাচ্ছে না, বাচ্চা খাচ্ছে না, তো না খাওয়ার কারণে ইন্টেস্টাইনালে খাবার না গেলে ইন্টেস্টাইনাল ফ্লোরাগুলো কীভাবে মানে হবে। তো সেই সমস্ত কারণেই, এত কিছু কারণে ফিজিওলজিক্যাল জন্ডিসটা হয়ে থাকে।
কিন্তু ফিজিওলজিক্যাল জন্ডিসের একটা মজার ব্যাপার, এটা অটোমেটিক্যালি নিজে থেকেই সাবসাইডেড হয়ে যায়। তো কত mg পার ডিএল এর বেশি হলে আমরা এটাকে ধরবো? তো মোটামুটি টার্ম বেবিদের ক্ষেত্রে 10 mg পার ডিএল এর বেশি হলে ফিজিওলজিক্যাল জন্ডিস, আর প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে 15 mg পার ডিএল এর কম হলে আমরা ওটাকে ফিজিওলজিক্যাল জন্ডিস ধরবো টার্ম আর প্রিটার্মদের ক্ষেত্রে। তো এদের ক্ষেত্রে মেন 4 দিন, মানে টার্ম বেবিদের ক্ষেত্রে হায়েস্ট 4 দিন পর্যন্ত জন্ডিসটা থাকে, তারপর 7 নম্বর দিন থেকে নিজে থেকেই হচ্ছে জন্ডিস সাবসাইডেড হয়ে যায়। প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে হায়েস্ট 14 দিন পর্যন্ত থাকে, তারপর নিজে থেকেই জন্ডিস সাবসাইডেড হয়ে যায়। এবং এই ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে মেন ট্রিটমেন্ট হচ্ছে ব্রেস্ট ফিডিং। মাকে ভালো করে বোঝাতে হবে তুমি যত বেশি বেশি করে ভালোভাবে খাওয়াবে, বাচ্চার তত টয়লেট হয়ে বেরিয়ে যাবে, এক্সক্রিয়েশন হয়ে বেরিয়ে গেলে তাহলে কিন্তু ওই শরীরের এক্সট্রা বিলিরুবিনটা শরীর থেকে বেরিয়ে যাবে। তো প্রপার ওয়েতে মানে হাইড্রেশন করা আর ব্রেস্ট ফিডিং করালেই কিন্তু এই ফিজিওলজিক্যাল জন্ডিসটা কিন্তু ঠিকঠাক হয়ে যায়। এর জন্য আলাদা করে ফটোথেরাপি বা ব্লাড ট্রান্সফিউশন বা কোনো ট্রিটমেন্ট লাগে না। তো ফিজিওলজিক্যাল জন্ডিসটা আই থিঙ্ক আমি বোঝাতে পারলাম। এবার হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। তো প্যাথোলজিক্যাল জন্ডিস মানে আমরা বুঝতে পারছি যে প্যাথোলজি আছে, মানে এটার একটা কারণ আছে, এটা কোনো কারণ ছাড়া হয়নি। মানে বাচ্চা পেটে থাকা অবস্থাতেই তার কারণ তৈরি হয়ে গেছে, নির্ঘটন বেজে গেছে, এটা আছে তাই এর জন্ডিস হবে, সেটাই প্যাথোলজিক্যাল জন্ডিস। তার মানে এটা কি উইদিন 24 আওয়ার্স হবে। বাচ্চা ডেলিভারি হলো, কিছুক্ষণ পর থেকেই দেখছি বাচ্চা হলুদ হয়ে যাচ্ছে, বাচ্চার শরীরে বিলিরুবিন হাই, কি করে সম্ভব? বাচ্চা তো এই সবে হয়েছে। তার মানে বাচ্চার প্যাথোলজিক্যাল জন্ডিস হয়েছে, বাচ্চা মায়ের পেট থেকেই ওর ঘটনা ঘটে গেছে, তাই ওর প্যাথোলজিক্যাল জন্ডিস হচ্ছে। তো তাহলে প্যাথোলজিক্যাল জন্ডিস মানে উইদিন 24 আওয়ার্স। তো এই প্যাথোলজিক্যাল জন্ডিস হওয়ার কারণটা আবার কি? প্যাথোলজিক্যাল জন্ডিস হওয়ার মেন কারণ হচ্ছে যে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, এবিও গ্রুপিং প্রবলেম, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি বা আরএইচ যেটাকে বলা হয় আরএইচ আইসোইমিউনাইজেশন বা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বা হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, এই সমস্ত কারণে কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিস হয়। তো আরএইচ ইনকম্প্যাটিবিলিটি আমি আগের ক্লাসেও বলেছিলাম কি, যে যদি নেগেটিভ ব্লাড গ্রুপের মায়ের পেটে পজিটিভ ব্লাড গ্রুপের বাচ্চা থাকে এবং সেটা হচ্ছে সেকেন্ড প্রেগনেন্সি হয় এবং ফার্স্ট প্রেগনেন্সিতে সে অ্যান্টি-ডি যে আমাদের দেওয়া হয় অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিউলিন সেটা না পায়, তো সেক্ষেত্রে কিন্তু এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বা আরএইচ ইনকম্প্যাটিবিলিটি এই সমস্ত প্রবলেম নিয়ে বাচ্চাটা জন্মাতে পারে। আর একটা হচ্ছে এবিও গ্রুপিংয়ের প্রবলেম, এটা ভীষণ রেয়ার। এটা কি, যদি ও পজিটিভ ব্লাড গ্রুপের মা হয়, মানে ধরো আমার ও পজিটিভ ব্লাড গ্রুপ, তো বাচ্চা পেটের ভিতরে থাকা বাচ্চা যদি এ বা বি পজিটিভ বা এ বা বি নেগেটিভ যাই হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু এই এবিও গ্রুপিংটা প্রবলেম হয়। এটা ভীষণ রেয়ার, এটা অতটাও হয় না। তো এই সমস্ত কারণে মেন প্যাথোলজিক্যাল জন্ডিস হয়। এছাড়াও হচ্ছে G6PD ডেফিসিয়েন্সি। G6PD কি? G6PD হচ্ছে যে একটা মানে ইনহেরিটেড কনজেনিটাল ডিসঅর্ডার, এবং এটা কি হয়, এটা হচ্ছে সেক্স লিঙ্কড ট্রান্সমিটেড সেক্স, মানে এক্স লিঙ্ক থেকে ট্রান্সমিশন করে এই G6PDটা, মানে মেয়েদের থেকে এটা ট্রান্সমিশন হয়, ডেফিসিয়েন্সি অফ G6PD। এই সমস্ত কারণে প্যাথোলজিক্যাল জন্ডিস হয়ে থাকে। তো এই প্যাথোলজিক্যাল জন্ডিসের সাইন সিমটম কী হবে? প্যাথোলজিক্যাল জন্ডিস হলে বাচ্চাদের সাইন সিমটম কিন্তু ফিজিওলজিক্যাল জন্ডিসের বাচ্চাদের থেকে স্পষ্ট আলাদা বোঝা যাবে। কারণ ফিজিওলজিক্যাল জন্ডিস তো অল্প কারণে হয়েছে, জাস্ট একটু ইয়েলো হয়ে থাকবে, বাচ্চা ঠিকঠাক খাবে, বাচ্চা কাঁদবে, বাচ্চা পটি করবে, সমস্ত কিছু নর্মালি থাকবে। কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিস হলে বাচ্চার ক্লে কালার স্টুল হবে, বাচ্চার ইউরিন ভীষণ ডার্ক হবে, বাচ্চার হাতের চেটো পর্যন্ত ইয়েলো হয়ে যাবে, এবং বাচ্চাও ঠিকঠাক নর্মাল থাকবে না, বাচ্চা যেন একটু লেথার্জি হয়ে থাকবে, বাচ্চাটাও দুর্বল লাগবে, বাচ্চা বুকের দুধ টেনে খেতে পারবে না, এই সমস্ত কিছু প্রবলেম বাচ্চাটার মধ্যেও দেখা যাবে প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে। তো এবার হচ্ছে যে প্যাথোলজিক্যাল জন্ডিসের মেন সমস্যা হয় কমপ্লিকেশান। প্যাথোলজিক্যাল জন্ডিস যদি ভীষণ হাই হয়ে যায় তাহলে কার্নিক টেরাস হয়ে যায়। কার্নিক টেরাস কি? কার্নিক টেরাস মানে হচ্ছে যে যখন বিলিরুবিনটা ব্রেনে গিয়ে স্টোর হচ্ছে তখন একটা কমপ্লিকেটেড কন্ডিশন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কার্নিক টেরাস। তো এটাও ভীষণ বাজে কমপ্লিকেটেড। এবং এই প্যাথোলজিক্যাল জন্ডিসে বিলিরুবিন লেভেল কিন্তু 15 mg পার ডিএল এর থেকে বেশি থাকছে। বুঝতে পারছো কতটা বেশি হয়ে যায়? 15 mg পার ডিএল এর থেকেও বেশি থাকে প্যাথোলজিক্যাল জন্ডিসে।
এবার হচ্ছে এই যে স্কিন পিগমেন্টেশন, আমি বারবার বলছি যে ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য হয়ে যাচ্ছে, এই স্কিন পিগমেন্টেশনটা কিন্তু মেন সেফালোকয়েডাল ওয়েতে বাড়ে। মানে ধরো প্রথমে বাচ্চার কি হয়, মুখের দিকটা, প্রথমে বাচ্চার ফেসটা হচ্ছে ইয়েলোইশ হয়, তারপর আস্তে আস্তে চেস্ট, আম্বেলিকাস, চেস্ট, অ্যাবডোমেন, আম্বেলিকাস, থাই, লেগ, তারপর গিয়ে শোল আর পামটা ইয়েলোইশ হয়, সবার লাস্টে গিয়ে শোল আর পাম ইয়েলোইশ হয়, আস্তে আস্তে উপর থেকে নিচে ইয়েলোটা ছড়াতে থাকে। এবং ফিজিওলজিক্যাল জন্ডিসে শুধু মুখটাই ইয়েলো হয়ে থাকে, শরীরে হয় না, কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিসে মানে হাতের চেটো, পায়ের চেটোও হলুদ হয়ে যায়। তার মানে কতটা পরিমাণ শরীরে বিলিরুবিন স্টোর হয়েছে এটা ভেবে দেখো। তো তাই জন্য এই কার্নিকটেরাস বা এনসেফেলোপ্যাথির বা মেন্টাল রিটার্ডেশনের মতো এত বড় কমপ্লিকেশান হয়ে যায় এই প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে। তো এবার এই প্যাথোলজিক্যাল জন্ডিসের ট্রিটমেন্ট কী? প্যাথোলজিক্যাল জন্ডিসের মেন ট্রিটমেন্ট হচ্ছে যে ফটোথেরাপি তো দিতেই হবে এবং শেষ পর্যায়ে ব্লাড ট্রান্সফিউশন পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এবং কি কারণে, মানে যে কারণটাই হয়েছে, মানে ধরো এতগুলো কারণ বললাম প্যাথোলজিক্যাল জন্ডিস হওয়ার, যে কারণে প্যাথোলজিক্যাল জন্ডিস হয়েছে সেই কারণটা ট্রিটমেন্ট করাতে হবে। তারপরেই তো হচ্ছে ওই বিলিরুবিন লেভেলটা কমবে, না হলে তো কমবে না, কারণ ওটা একটা নির্দিষ্ট প্যাথোলজিক্যাল কারণের কারণেই প্যাথোলজিক্যাল জন্ডিসটা হয়েছে। এই জিনিসটা বুঝতে পারলে তোমরা এই নিওনেটাল জন্ডিসটা খুব ভালোভাবে বুঝতে পারবে যে ফিজিওলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল জন্ডিস, কারণের জন্য যেটা হয়েছে সেটা প্যাথোলজিক্যাল জন্ডিস, এবং যেটা সবথেকে সিরিয়াস কেস ঘটাতে পারে সেটাই প্যাথোলজিক্যাল জন্ডিস, যেটা 15 mg/dl এর থেকেও বিলিরুবিন লেভেল বেশি হয়ে যায়, যেটাতে হাতের চেটো, পায়ের চেটো পর্যন্ত হলুদ হয়ে যায় এবং যেটাতে ব্লাড ট্রান্সফিউশন পর্যন্ত করতে হতে পারে, সেটাই হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। তো পরের দিনে আমি ফটোথেরাপিটা বোঝাবো। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো, এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।